শিব দুহিতে তপময়ী মাত বসুধা কণ্ঠহার। মহাত্মা সোমানন্দজি বলে চলেছেন, তিনি বলছেন যে পাতঞ্জল যোগ দর্শনের কয়েকটি সূত্র আলোচনা করলেই বুঝতে পারবে প্রাণায়ামের এই ব্যাখ্যা ও তাৎপর্য ভগবান পতঞ্জলি দ্বারাও স্বীকৃত। তার মতে প্রাণায়ামের বিধি হল প্রচ্ছদন বিধারণাভ্যাম বা প্রাণস্য। তথাকথিত সাংখ্য যোগাচার্য এই মন্ত্রের ভাষ্যানুবাদ কেমনভাবে করেছেন সেটাই মহাত্মা ব্যক্ত করছেন। অভ্যন্তরের বায়ুকে নাসিকাপুর দ্বারা প্রযত্ন বিশেষের সহিত বমন করা হচ্ছে প্রচ্ছদন। পরে রেচিত হলে বায়ু গ্রহণ না করে যথাসাধ্য সেইরূপ স্থির শূন্যবৎভাবে অবস্থান করাই বিধারণ। এর দ্বারাও মনের স্থিতি সম্পাদন করা যেতে পারে। এক বিখ্যাত বেদভাষ্যকার এই মন্ত্রের অর্থ করেছেন, অত্যন্ত বেগের সহিত বমন করা হলে যেমন অন্নজল বের হয়ে যায়, সেইরূপ বলপূর্বক প্রাণকে বহির্নিক্ষেপ করে যথাশক্তি বাইরেই নিরুদ্ধ করবে। যখন বাহির হতে ইচ্ছা করবে তখন মূলেন্দ্রিয়কে ঊর্ধ্ব দিকে আকর্ষণ করবে, ততক্ষণ পর্যন্ত প্রাণ বাইরে থাকবে। এই রূপে প্রাণ অধিক সময় বাইরে থাকতে সমর্থ হবে। যখন অস্থিরতা আসবে তখন ধীরে ধীরে বায়ুকে ভিতরে এনে পুনরায় সামর্থ্য ও ইচ্ছা অনুসারে সেই রূপ করতে থাকবে এবং মনে মনে ওঙ্কার জপ করতে থাকবে। এই রূপ করলে আত্মা ও মন পবিত্র ও স্থির হবে। প্রথমত বাহ্য বিষয়ক অর্থাৎ প্রাণকে বহুক্ষণ বাইরে নিরোধ করা, দ্বিতীয়ত অভ্যন্তর অর্থাৎ প্রাণকে ভিতরে যতক্ষণ পারো নিরোধ করা, তৃতীয়ত স্তম্ভবৃত্তি অর্থাৎ একই সঙ্গে যে স্থানের প্রাণ সেই স্থানে যথাশক্তি রোধ করা, আর চতুর্থত হল বাহ্যন্তর ক্ষেপী অর্থাৎ যখন প্রাণ ভিতর থেকে বাইরে নির্গত হতে থাকে তখন তার বিরুদ্ধে তাকে বাইরে যেতে বাধা দেওয়া, বাইরে থেকে যখন ভিতরে আনবে তখনও তার বিরুদ্ধে বাধা দেওয়া। এইরূপ একের বিরুদ্ধে অন্যের ক্রিয়া করলে উভয়ের গতিরুদ্ধ হওয়াতে প্রাণ নিজ বশে আসবে এবং মন ও ইন্দ্রিয় নিজের অধীনে হবে। তাতে বল ও পুরুষাকার বৃদ্ধিপ্রাপ্ত হবে। বলা বাহুল্য, এবার মহাত্মা বলছেন যে যোগ দর্শনের এই সূত্র ব্যাখ্যায় সাংখ্য যোগাচার্য এবং বেদভাষ্যকার উভয়েই স্থূল শ্বাসবায়ুর ক্রিয়ার দিকে লক্ষ্য রেখেছেন। ফলে ওই রকম স্থূল ব্যাখ্যায় ভগবান পতঞ্জলির হৃদগত আশয় যথাযথ ব্যক্ত হয়নি। এখানে ঋষি বলছেন প্রাণের প্রচ্ছদন ও বিধারণ করতে হবে। প্রচ্ছদন শব্দের অর্থ হলো বমন, কিন্তু তা বমন ক্রিয়ার মতো প্রাণকে অর্থাৎ শ্বাসবায়ুকে বহির্নিক্ষেপ করা নয়। এর অন্তর্নিহিত তাৎপর্য হলো বাহ্য বস্তু সমূহে আপন প্রাণসত্তার অনুভব। অন্তরে যিনি প্রাণরূপে প্রত্যক চৈতন্যরূপে প্রতিনিয়ত অনুভবযোগ্য হচ্ছেন, তিনিই বাইরে দৃশ্যরূপে জ্ঞেয়রূপে পরিদৃশ্যমান হয়ে রয়েছেন। এইরূপ প্রত্যেক অনুভূতি ও সংবেদনের নাম হচ্ছে প্রচ্ছদন। আর বিধারণ কি না, বিধারণ শব্দের অর্থ হলো বিশেষভাবে ধারণ করা বা অনুভব করা। এটিও অন্তরের ক্রিয়া। কাম ক্রোধাদি বৃত্তিরূপে কিংবা ভাব সংকল্প প্রভৃতির আকারে যা প্রকাশ পায় তা তো প্রাণই, সাক্ষাৎ প্রত্যক্ষ চৈতন্য, অন্য কিছু নয়। জ্ঞান বিচারের দ্বারা অর্থাৎ দৃষ্টি জ্ঞানময়ী কৃত্যা এইরকম পুনঃ পুনঃ অনুভব করাকেই বিধারণ বলে। সূত্রে বা শব্দের অর্থ এব অর্থাৎ নিশ্চয়ই। এইরকম ভাবে প্রাণের প্রচ্ছদন ও বিধারণ দ্বারা নিশ্চয়ই বিষয়বতী প্রবৃত্তি উৎপন্ন হয়। রূপ রসাদি বিষয়কে অবলম্বন করে যে বৃত্তি উৎপন্ন হয় তার নাম বিষয়বতী প্রবৃত্তি। প্রবৃত্তির অর্থ শব্দ স্পর্শাদি বিষয়ে প্রকৃষ্টা সূক্ষ্ম বৃত্তি। এ সম্বন্ধে বিশদ করে বোঝানোর জন্য পরবর্তী সূত্রে ঋষি বলেছেন বিষয়াবতী বা
প্রবৃত্তির উৎপন্না মনস স্থিতি নিবন্ধনী। মন্ত্রের সরল অর্থ হল বিষয়াবতী প্রবৃত্তি উৎপন্ন হলে চিত্ত নিশ্চয়ই স্থিতিপদ লাভ করবে। সূত্রটির অন্তর্নিহিত তাৎপর্য কি? মনে করো তোমরা একটি ফুল দেখছ। ফুলে যদি প্রাণের পূর্বকথিত প্রচ্ছর্দন করতে থাকো তাহলে কিছুক্ষণ পরেই অনুভব করতে পারবে যে ফুল বলে কোনো বস্তু নাই। তোমাদের প্রাণই অর্থাৎ আমি ফুল আকারে প্রকাশ পাচ্ছে। যে আমি ফুলের দ্রষ্টা হয়ে বাইরে দৃশ্যরূপে ফুলকে নিতান্ত পৃথক বস্তুরূপে দর্শন করছিল, সেই তো আমি। সেই প্রত্যক্ষ চৈতন্যই ওই ফুলের আকারে আকরিত হয়ে রয়েছে। এই রকম যে প্রত্যক্ষ অনুভূতি, তারই নাম প্রবৃত্তি। এই প্রবৃত্তির উদয় হলেই যতক্ষণ যে বিষয়ে মন সংযুক্ত রাখতে ইচ্ছা ততক্ষণ সেই বিষয়ে মন লাগিয়ে রাখা যায়। ফলে ক্রমে চিত্তের স্থৈর্য লাভ হয়। চিত্ত স্থৈর্য লাভ করলে আর কি বিশেষ লাভ হয়? ঋষি পরবর্তী সূত্রে বলছেন যে বিশোকা বা জ্যোতিষ্মতি, অর্থাৎ তখন বুদ্ধি বিবর্তিত ও রূপান্তরিত হয়ে বিশোকা বা জ্যোতিষ্মতি প্রজ্ঞাতে পরিণত হয়। বুদ্ধিসত্ত্ব জ্যোতির্ময় আকাশকল্প। বুদ্ধিসত্ত্বকে প্রাণের প্রকাশ বলে অনুভব করতে পারলে বুদ্ধি শুদ্ধ হয় এবং সংবিদে পরিণত হয়। অনুভূত হয় যে ওই সংবিদের মধ্যে ওতপ্রোতভাবে আমিও বর্তমান। তখন আর ব্রহ্ম বিয়োগজনিত দুঃখ শোক থাকে না। মন তখন অনাবিল অনাস্বাদিত আনন্দ রসে পূর্ণ হয়ে ওঠে। তাই ওই বুদ্ধিসত্ত্বের নাম হলো বিশোকা। এই সময় ব্রহ্মের জ্যোতির্ময় প্রাণসত্তা ধারণা করার ক্ষমতা জন্মায়। তখন যে জ্যোতির প্রকাশ ঘটে সেই জ্যোতি তেজ নয়, তা সূক্ষ্ম বিষয়ের প্রকাশকারী অপরিমেয় জ্ঞানালোক। জ্ঞানালোকের আতিশয্য হেতুই ঋষি ওই সাত্ত্বিক প্রকাশের নামকরণ করেছেন জ্যোতিষ্মতি। এই ব্যাখ্যা থেকে আশা করি বুঝতে পারছো যে ব্রহ্মকে ধারণা করার উপযোগী সংবিদের প্রকাশ, তা যে প্রাণায়ামেরই ফল, তা নিশ্চয়ই স্থূল শ্বাসবায়ুর ক্রিয়া নয়। পরবর্তী অধ্যায়ে অর্থাৎ সাধনপাদে ভগবান পতঞ্জলি এই বিষয়টি আরও স্পষ্টীভূত করেছেন। প্রাণায়ামের সংজ্ঞা ব্যাখ্যা করতে গিয়ে ঋষি বলেছেন, তস্মিন সতি শ্বাস প্রশ্বাসের গতির বিচ্ছেদ প্রাণায়াম। যথারীতি সেই সাংখ্য যোগাচার্য এই সূত্রের অর্থ করে বসেছেন, বায়ুর শ্বাসরূপ যে অভ্যন্তরীণ গতি এবং প্রকাশরূপ যে বহির্গতি, তার বিচ্ছেদই হলো প্রাণায়াম। অর্থাৎ শ্বাসগতি ও প্রশ্বাসগতি রোধ করাই প্রাণায়াম। কিন্তু তাকে পতঞ্জলির উপলব্ধ সূত্রানুযায়ী বলে গ্রহণ করতে পারছি না। কেননা সূত্রটির সরল অর্থ তস্মিন সতি, অর্থাৎ তাহলে কি হলে। আলোচ্য সূত্রের যে পূর্ববর্তী 46 ও 47 সূত্রে ঋষি আসন কি এবং কিভাবে আসন সিদ্ধি হয় তার ব্যাখ্যা করেছেন। এখানে তারই প্রসঙ্গ টেনে বলছেন, তাহলে অর্থাৎ আসন জয় হলে শ্বাস প্রশ্বাসের গতি বিচ্ছেদ রূপ ব্যাপারটি কি তার সন্ধান নেওয়া যাক। একথা সবাই জানে যে প্রাণের স্থূল প্রকাশ হলো শ্বাস প্রশ্বাস। নাসিকা পথে তা নিয়তই যাতায়াত করছে। যে উৎস থেকে শ্বাস প্রশ্বাস নিয়ত গমনাগমন করছে সেই উৎসই তার এমন একটি জংশন যেখানে পৌঁছলে উভয়ের গতিবিচ্ছেদ হয়। যোগী মাত্রেই জানেন সেটি হলো হৃদয়ের মধ্যবর্তী স্থান। যেখানে মন লয় হয় সত্যই চিতিশক্তির দীপ্তি প্রকট হয় এবং তখন শ্বাস প্রশ্বাসের যে স্বাভাবিক গতি তার নিরুদ্ধ হয়ে যায়। ঋষি তার 48 নম্বর সূত্রে দেখিয়েছেন যে দ্বন্দ্বাতীত বস্তুর সমীপস্থ হলে তবেই শ্বাস প্রশ্বাসের দ্বন্দ্ব বা বৈষম্য কেন, সুখ দুঃখ শীত উষ্ণ প্রভৃতি চিত্তবৃত্তির যাবতীয় দ্বন্দ্বকে জয় করা যায়। সে অবস্থা জ্ঞানময় দৃষ্টিতে বিচার মনন
ও নিদিধ্যাসনের দ্বারাই সম্ভব। বাহ্য পদ্ধতিতে কোনো কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাসকে নিয়মিত বা নিরুদ্ধ করতে সেজন্য গলদঘর্ম হওয়ার প্রয়োজন নাই। এক্ষেত্রে ঋষি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে আমিও ইতিপূর্বে আসন বিচার প্রসঙ্গে ব্যাখ্যা করে দেখিয়েছি, চিত্তের অনন্ত সমাপত্তি আসন সিদ্ধির লক্ষণ। এই অনন্ত সমাপন চিত্ত হতেই প্রাণায়াম বা প্রাণের আয়াম বা প্রসারতা জন্মে। এই অবস্থায় প্রচ্ছর্দন বিধারণ রূপ প্রক্রিয়া প্রভাবে প্রাণের মহাপ্রসার উপলব্ধি যোগ্য হতে থাকে। সাধারণত প্রাণ বলতে যে কেবল হৃদয় দেশে বা ভ্রুদয়ের মধ্যবর্তী স্থানে অর্থাৎ আত্মক্ষেত্র অনুভবযোগ্য একটুখানি অজ্ঞেয় বস্তুমাত্রে ধারণা হয়, তা তখন দূর হয়ে যায়। তখন প্রাণই যে বিশ্বময় পরিব্যাপ্ত হয়ে রয়েছে তা অনুভব হতে থাকে। যোগের পরিভাষায় একেই বলা হয় প্রাণময় গ্রন্থিভেদ। প্রাণময় গ্রন্থিভেদ হলেই অন্তর বাহির পরিপূর্ণকারী অখণ্ড প্রাণসত্তার অনুভূতি জাগে। এইটাই যথার্থ প্রাণায়ামের অবস্থা। শ্রদ্ধাপ্লুত অন্তরে একনিষ্ঠ হয়ে একাগ্র চিত্তে পুনঃ পুনঃ প্রচ্ছর্দন বিধারণ রূপ কৌশলের সাহায্যে প্রাণের প্রসারতা ধারণা করার জন্য চেষ্টা করতে করতেই প্রাণায়াম সত্যই উপস্থিত হয়। এইরকম প্রাণায়ামই প্রাণারাম। আজ এ পর্যন্তই। পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে। সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা।